দেখো আজকে গ্রামারের ক্লাস আছে। এর আগে বেসিক ইংলিশের আমি কিছু ক্লাস করিয়েছিলাম, যেমন হচ্ছে টেন্সের ক্লাস। টেন্সের ক্লাস করিয়েছি। সেটা করিয়েছি, তার কারণটা হচ্ছে টেন্স না জানলে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ কোন টেন্সে লিখবে সেই জিনিসগুলো বুঝতে পারবে না। সেই সঙ্গে হচ্ছে ভয়েস চেঞ্জ করো বা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, সেইগুলো করতে গেলে টেন্স লাগবে। আর ভয়েস চেঞ্জ তো এরকম এর আগেও তোমরা পড়েছো, কিন্তু শুধু জাস্ট রুলস শিখেছো যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে অবজেক্টটা আগে আসে, এই অক্সিলারি ভার্ব হয় এরকম। কিন্তু ওর যে মানে কেন করব বা গুরুত্ব কি হচ্ছে সেই ব্যাপারটা অতটা কিন্তু বোঝা হয়নি, মানে বাংলা করে বা এই জিনিসটা অ্যাক্টিভ বা প্যাসিভ সেই ব্যাপারটা শেখনি অনেকেই। এই যে শুধু এই নিয়ম এই আছে এই করে ভয়েস চেঞ্জ করে দেবে। কিন্তু শুধু ব্যাপারটাকে ভয়েস চেঞ্জ হিসেবে নিলে হবে না, ন্যারেশন চেঞ্জকে ন্যারেশন চেঞ্জ ভাবে নিলে হবে না। সেন্টেন্স স্ট্রাকচার অনেক জায়গায় যখন আমরা ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ, দেখবে যে অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপার লাগছে, মানে তোমাকে জানতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। আর এমনিতে হুবহু যেটা ভোকাবুলারি মানে গ্রামার পার্ট, যেটা সেই গ্রামার পার্টে তো 10 নম্বর বা 20 নম্বর যে গ্রামার পার্ট থাকবে সেখানে তো ভয়েস চেঞ্জ থাকবেই, নারেশন চেঞ্জও থাকবে। ভয়েস চেঞ্জ একবার এসেছিল কিন্তু নারেশন চেঞ্জ একবারও দেয়নি, তো এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। আর ইডিয়ামস থেকে তো জানো যে এবারে যদিও 5 নম্বর করে ছিল, আর ইডিয়ামস বরাবরই আসে, হয় ইডিয়ামস না হলে হোমোনিম দিয়ে সেন্টেন্স তৈরি তোমাকে দেয়, এসআর ক্ষেত্রে দেবে। আর এক্সারসাইজের ক্ষেত্রে যদি ইংলিশ গ্রামারটা প্রিলিমিনারিতে থাকলে পরে ইডিয়াম ফ্রেজের মানে যে এগুলোদের মানে মিনিং সেটা দিয়ে অপশন থাকতে পারে। তো আমি যেটা বেসিক ইংলিশে যাদের খুব অসুবিধা আছে বা টেন্স ফেন্স নিয়ে, ওটা প্লেলিস্ট করাই আছে, আমি সেটা আজকে প্রোভাইড করে দিচ্ছি, মানে দেবো। আর আস্তে আস্তে যে ভোকাবুলারি পার্ট যেমন সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে ইডিয়ম ফ্রেজ, তারপরে হচ্ছে হোমোনিম, ওয়ান ওয়ার্ড, এই সমস্ত জিনিসগুলো এখন থেকে করতে হবে, তার কারণ প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তখন একটা চাপ বেড়ে যাবে। আর চাপ বেড়ে যাবে মানে কি, তুমি ওই সময়ের মধ্যে পড়ে নিলে হয়তো কভার, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখছো মনে পড়ছে না বা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারছে না। তো এইগুলো এখন থেকে আস্তে আস্তে আমাদেরকে প্রতিনিয়ত কি করতে হবে, আবার করে রিভাইজ মারতে হবে, মানে রিভাইজ করতে হবে। তো মিনিং ইডিয়ামস, মেকিং সেন্টেন্স উইথ ইডিয়ামস রুলস, অর্থাৎ এই নিয়মটা কি, আগের দিনকে বাংলায় যেমন বাগধারা যে ব্যাপারটা বলেছিলাম সেম এখানেও তাই, ইংরেজিদের ক্ষেত্রে। তো ইডিয়াম যেটাকে বলছি ইডিয়ামস, ওটাই বাংলায় হচ্ছে বাগধারা। তো এখানে হচ্ছে কি যে রুলস হচ্ছে মেক এ জাস্ট মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ একটা শুধু মিনিংফুল সেন্টেন্স তৈরি করো। দ্য সেন্টেন্স মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট, ডু নট রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ইন ব্র্যাকেট, অর্থাৎ গ্রামাটিক্যালি তোমাকে কারেক্ট হতে হবে, অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে তোকে নির্ভুল হতে হবে সেই বাক্যটাকে। আর ডু নট রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ইন ব্র্যাকেট, অর্থাৎ ইডিয়মের যে মানে সেই মানেটা অর্থটা ব্র্যাকেটে লেখা দরকার নেই, কিন্তু এখানে তোমাদের মনে রাখার সুবিধার জন্য এখন লিখে দিচ্ছি। বা প্রিলিমিনারিতে ইংলিশ গ্রামার পার্টে যদি পড়ে সে এই ইডিয়ামসটার মানে কি অপশন দিলে চারটা, সেইটা জানার জন্য লিখে দিয়েছি। তাহলে একটা জিনিস দাঁড়ালো যে কি হয়েছে, মেক যেমন হচ্ছে মিসলেনিয়াসে তোমাদের হচ্ছে ইডিয়াম ফ্রেজে 2 নম্বর করেই থাকে একটা সেন্টেন্স লেখার জন্য, কিন্তু পুলিশের পরীক্ষায় এর আগেবার যতবার দিয়েছিল 5টা করে ছিল, 1 নম্বর ছিল, 5 থেকে 5ই ছিল, কিন্তু এই প্রথমবার দেখলাম ডব্লিউপিএসআই এর মেন্স পরীক্ষায় ইডিয়ামসে 2 মার্কস দিতে দেখলাম। অবশ্য দেওয়াটা উচিত ওদের, কারণ মিনিংফুল সেন্টেন্স হওয়া মানে অর্থপূর্ণ হওয়া মানে শুধু বাক্য নয় যে একটা জাস্ট আমি সেন্টেন্স লিখে দিলাম, সেই সেন্টেন্সের মধ্যে সেই ইডিয়ামটা থাকলো, সেটা থাকলেই তোমাকে ফুল মার্কস দেবে না। ঠিক আছে, সেটার জন্য মিনিংফুল ভাবে অর্থাৎ অর্থপূর্ণ ভাবে, মানে জানো ওই ইডিয়ামটা যে সেন্টেন্সে আমি অ্যাপ্লাই করছি যেন ওর দ্বারা মানেটা পরিস্ফুট হয়, তবেই তোমাকে ফুল মার্কস 1 নম্বর দেওয়া হবে। তো আমি আর একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে আমাদের তাহলে গ্রামার পার্টে কি কি জিনিস করতে হবে। ঠিক আছে, গ্রামার পার্টে কি কি জিনিস করতে হবে। তো দেখো যে পরীক্ষায় কোনো কিছু তো বলা নেই, ফিক্স নেই যে মিসলেনিয়াসে আজ সেই যতদিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছি প্রতিবার একই জিনিসই আসে, সেই ওদের সেন্টেন্স এরর, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর হচ্ছে ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, এই 3টে পার্টি থাকে, 3 10 30 প্রতিবারই একই জিনিস। কিন্তু পুলিশের ক্ষেত্রে এরকম হয় না, কোনোবার হোমোনিম সিনোনিম দিয়েছিল, কোনোবার অ্যান্টোনিম, কোনোবার ইডিয়াম ফ্রেজ, একবার ওয়ান ওয়ার্ড, একবার দিয়েছিল তোমার বিভিন্ন অ্যানিম্যাল তাদের সাউন্ড নেম বা হচ্ছে পশু মানে তাদের বাচ্চাদের নাম। ভয়েস চেঞ্জ একবার দিয়েছিল, মানে একবার ওয়ান ওয়ার্ড দিয়েছিল, মানে প্রিপোজিশন,
রোটেশন চলে, অর্থাৎ গ্রামার পার্টে যা যা আছে, যে যে জিনিস, যে কোনো জিনিসটা তোমাকে এখানে দিতে পারে। যেমন ন্যারেশন চেঞ্জ একবারে দেয়নি, ন্যারেশন চেঞ্জ এবার দেওয়ার সম্ভাবনা আছে। বা রিরাইট সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ যেটা সেন্টেন্স এরর বলছি, এটা যেমন বলেছিলাম এর আগেবার যে এখনো পর্যন্ত দেয়নি, মিসলিনিয়াসে যেহেতু আসে দিয়েছে, তো কেপিএসআই দিয়েছিল, ডব্লিউপিএসআই দিয়েছে, ওটা যেহেতু শুরু করেছে স্টার্ট, মনে হয় যে এবারও দেওয়ার সম্ভাবনা, সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানেও রিরাইট ওটাও দেবে। তাই আমাদেরকে যে জিনিস করতে হবে সেটা হচ্ছে সিনোনিম বা হচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম সব থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো বলছি সেগুলো, মানে যেগুলো আসবেই, ইডিয়ামস, তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশন, আর হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর হচ্ছে সেন্টেন্স এরর। সেন্টেন্স এরর মানে এই কটার মধ্যে আসার বেশি সম্ভাবনা, এবং আরো অন্যান্য পার্ট যেগুলো আছে সবই করানো হবে, ঠিক আছে। ধরো সিঙ্গুলার প্লুরাল একবারে দেয়নি, সিঙ্গুলার প্লুরাল থেকে দিয়ে দিল, ঠিক আছে, সেরকমও হতে পারে। সিনোনিম বা এখানে হোমোনিম যে ব্যাপারটা, ওখানে একটাতেই করে দিলাম, সিনোনিম বা হচ্ছে হোমোনিম। আহ, মানে মোটামুটি এগুলো সবই পড়েছে, ন্যারেশন চেঞ্জটা এখনো আসেনি, ন্যারেশন চেঞ্জটা আসার সম্ভাবনা রয়েছে সামনে পরীক্ষাগুলোতে, সেই জন্য ন্যারেশন চেঞ্জটাকেও প্রতিবারই করাই, তা করতে হবে। আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটাকে আমরা বলি ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে সেন্টেন্স হয়তো সিম্পলে আছে, কমপ্লেক্সে করো বা কম্পাউন্ডে করো, ঠিক আছে, এরকম ধরনের যেগুলো আছে সেগুলো করো। তার সঙ্গে অবশ্যই ফ্রেজাল ভার্ব, মানে গ্রামার পার্টে যা যা আছে, ওই যে কিছু বাকি রাখবো না, কারণ বলা তো যায় না কি আসবে না আসবে, তো ফ্রেজাল ভার্বটা করে রাখতে হবে, সেই কারণে জন্য ফ্রেজাল ভার্বটাও করে রাখবো। এইগুলো গেল হচ্ছে কি যে, মানে স্পেশালি যে গ্রামার পার্ট, সেই পার্ট। এবার যে রাইটিং স্কিলকে তুমি যদি ইমপ্রুভ করতে চাও, রাইটিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য তোমাকে গ্রামার পার্টে যা যা করতে হবে, সেটা হচ্ছে টেন্স, 1 নম্বর টেন্স, 2 নম্বর হচ্ছে পার্টস অফ পিচ, 2 নম্বর হচ্ছে পার্টস অফ পিচ। যদি এই পার্টস অফ পিচের মধ্যেই জিরান্ড, পার্টিসিপাল, ইনফিনিটিভ, এই সমস্ত জিনিস পড়ে যাচ্ছে, বা ওটা বলতে পারো। বা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা, সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা। এবং তার সঙ্গে অবশ্যই বাকি যে ব্র্যাকেটে আছে এগুলো তো ম্যাটার করছেই, কারণ আমার একটা সেন্টেন্স বা ইংলিশ তৈরি করতে গেলে, সেন্টেন্স তৈরি করতে গেলে র মেটেরিয়ালস দরকার। যেমন একটা ইন্ডাস্ট্রি বা কোনো কিছু তৈরি করতে গেলে প্রথমে সেই র মেটেরিয়ালস দরকার। কাপড় বুনবে, সুতো দরকার আগে প্রথম। লৌহ ইস্পাত কারখানায় লোহা তোমার প্রথমে দরকার। তো সেই রকমই ভোকাবুলারি না, ওয়ার্ড স্টক না জানা থাকলে কিভাবে অ্যাপ্লাই করবে, তাই তো ভোকাবুলারি স্টক তো বাড়াতেই হবে। আর সেই সঙ্গে হচ্ছে ইডিয়ামস, একটা ইডিয়াম যেমন একটা সেন্টেন্সের মাধুর্য বাড়ায়, প্রিপোজিশন যেমন, প্রিপোজিশন না হলে সেন্টেন্স কমপ্লিটই হবে না, তার অবস্থান বোঝাতে হবে, না বোঝাতে সেন্টেন্স হবে না। ভয়েস চেঞ্জ তোমাকে অ্যাক্টিভে আছে, কর্তৃবাচ্য আছে নাকি কর্মবাচ্য আছে সেটা বোঝাতে জন্য যেমন হচ্ছে ভয়েস চেঞ্জ দরকার। একটা সেন্টেন্স তুমি রাইটিং লিখছো, কিন্তু সেটাকে আরো অ্যাকিউরেসি বাড়ানোর জন্য, অর্থাৎ কত নির্ভুলভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারছো সেটার জন্য যেমন হচ্ছে সেন্টেন্স এরর। তো দুটোই ওতপ্রোতভাবে জড়িত আছে। আর একটা জিনিস সব থেকে যেটা বলেছি, এই গ্রামার শেখাটা তো অবশ্যই, গ্রামার যত শিখবে তত তোমার এরর কারেকশন গুলো, ভুল ত্রুটি ঠিক হবে। আর সব থেকে ইংলিশ ইমপ্রুভমেন্ট করার হাতিয়ার একটাই অস্ত্র, সেটা বলেছি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বারবার পড়া, মানে কোনো অথেন্টিক বই থেকে প্রতিদিন ইংলিশ পড়া। কোনো, বিশেষ করে আমার মনে হয় নিউজ পেপার শিখে, মানে পড়ে, অনেকে বলে নিউজ পেপার পড়তে, নিউজ পেপার পড়ে শিখতে পারবে তুমি ইংলিশ। যে সমস্ত স্টোরি গুলো আছে, ঠিক আছে, এবং ছোট ছোট ইন্ডিয়ান রাইটার যারা আছে, ইন্ডিয়ান রাইটারদের লেখা ক্লাস 7, 8, 9, 10 যে টেক্সট বই আছে, সেই সমস্ত টেক্সট বইগুলো প্রতিদিন একটা করে গল্প, 1 পাতা 2 পাতা করে পড়ো, অটোমেটিক দেখবে তোমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই দুটোর কম্বিনেশন আমাকে পড়তে হবে, একদিকে ইংরেজি, ইংরেজি পড়বো প্রতিদিন, 2 পাতা 3 পাতা করে ইংরেজি পড়বো, এবং শুধু পড়বো মানে শুধু পড়ে গেলাম তা নয়, সেন্টেন্স স্ট্রাকচারকে যখন পড়বে তখন বোঝার চেষ্টা করতে হবে যে হ্যাঁ এইভাবে স্ট্রাকচার করা হয়েছে। আর একদিকে হচ্ছে গ্রামার শিখতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিম তোমাদের একটা লিস্ট দিয়েছিলাম, যারা পাওনি আজকে আমি সবটাই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকে 20খানা ইডিয়াম করাবো, মানে এরকম করে মোটামুটি 100টা করাবো। যদি এর আগেবারে আমি 100টা করাইনি, 62টা না কটা করিয়েছিলাম, 62টার মধ্যেই 5টা কমন ছিল, 5 × 2 = 10 কমন। কিন্তু এর আগেবার ছিল বলে এবার আসবে তা তো নাও হতে পারে, সেই কারণের জন্য সবই মানে করাতে হবে আস্তে আস্তে, মোটামুটি ধরো 100 বা 150টা হয়তো করে দিতে পারি। তো এগুলো এখন আস্তে আস্তে করে দিচ্ছি। আর একটা জিনিস বলেওছি যে পিডিএফ রাখবে না, হারিয়ে যাবে। তাই যেদিনকে যে 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 ক্লাসটা হবে, এইটা তুমি যদি করতে পারো, একটা জিনিস দেখবে, চাকরি অনেকেই তো পড়াশোনা শুরু করে, কিন্তু চাকরি পায় কজন, সবাই তো পায় না।
কারণ কি, সবাই রেগুলারিটি মেনটেন করতে পারে না। কেউ হয়তো ঝুঁকে পড়ে, কেউ অন্য দেখলে যে অন্য কেউ বন্ধু বা অন্য পাড়ার কেউ এসআই হয়ে গেছে কি পুলিশ হয়ে গেছে, সে পড়াশোনা শুরু করলো, যে দুদিন পরে কি হচ্ছে, মোটিভেশন কোথায় হারিয়ে গেল, বা কোনো ভিডিও দেখেছিল সেখান থেকে শুরু করে। তো তুমি যদি এটাকে হ্যাবিটে যদি না করতে পারো, মানে যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো, রুটিন যদি না করতে পারো, তাহলে কোনোদিন হবে না। ঠিক আছে, কারণ এমন নয় যে তোমার মেরিট বেশি আছে বলেই তুমি ভাবছো যে হ্যাঁ আমি চাকরি পেয়ে যাবো, তা হয় না। কম্পিটিটিভ কম্পিটিটিভ হচ্ছে সিলেবাস শেষ করা এবং যে রুটিন অনুযায়ী পরপর কমপ্লিট মানে পড়া। যে যত বেশি পড়বে, যে যত বেশি প্র্যাকটিস করবে, তবেই পারবে। তো এখন থেকে প্রতিদিন মানে অন্তত যাই হোক, তোমার খাতাতেই যদি নোটবুক যদি নোট করা থাকে, তাহলে পড়তে মুখস্থ না হোক, মাঝে মধ্যে পড়বে যখন সময় পেলে, বা প্রিলি পরীক্ষা হয়ে গেলে তখন পড়বে। কারণ এমনিতেও তো আমার কোর্সটা 8 মাসের, তুমি তার মধ্যে তো কমপ্লিট হবে না পরীক্ষা, তখন তুমি নিজে নিজেও বাড়িতে পড়তে পারো। তো দেখো যে এই প্রথম যেটা কোশ্চেন আছে, তাহলে কি বললাম, এবিসি। এবিসি মানে কি হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ, বা হচ্ছে প্রাথমিক জ্ঞান, ঠিক আছে, যার বা বাংলা যেটা বলে অ আ ক খ। আমি এমনকি তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা বাক্যটাকে আগে লিখে নিয়েছি, তাহলে ট্রান্সলেশনের কাজও হবে, এবং হচ্ছে সেন্টেন্সটা মানে ইডিয়াম ফ্রেজের সেন্টেন্সটাও তৈরি হয়ে যাবে। যে কিভাবে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, দেখবেন যে মিস্টার এক্স কোম্পানির সিইও, কিন্তু এমনকি সে মার্কেটের এবিসি জানে না। এবার এখন আমি তো বাংলা লিখছি বলে এই কথাটাকে আনতে হচ্ছে, কিন্তু ইংরেজিতেও তো ওইভাবে যে সে প্রাথমিক জ্ঞানটুকুও জানে না, তা বললে তো হবে না। ইংরেজিতে আমি তাহলে কি বলবো, যে মিস্টার এক্স কোম্পানির সিইও, অর্থাৎ মিস্টার এক্স হয়, তাই তো, হয় ইজ দ্য সিইও, ইজ দ্য সিইও অফ কোম্পানি, সিইও অফ দ্য কোম্পানি। কিন্তু বাট ইভেন সে মার্কেটিং এর এবিসি জানেন, তাহলে বাট ইভেন সে জানে না, কি হবে, সে জানে না, হি ডাজ নট নো, হি ডাজ নট নো, হি ডাজ নট নো এবিসি, এবিসি অফ সেলস অ্যান্ড মার্কেটিং, অফ সেলস অ্যান্ড মার্কেটিং। এবার ধরো এই সেন্টেন্সটা কেউ যদি শুধু এরকমই বলে দেয় যে মিস্টার এক্স ডাজ নট নো এবিসি অফ মার্কেটিং, বা এবিসি অফ সেলস অ্যান্ড মার্কেটিং, তাকে নাম্বার দেওয়া হবে না। কারণ এর মধ্যে মানেটা পরিস্ফুট হচ্ছিল যে মিস্টার এক্স সেলস মার্কেটিং এর কি জানে না। কিন্তু আমি যখন প্রথমে এটা বলে দিচ্ছি যে মিস্টার এক্স ইজ দ্য সিইও অফ কোম্পানি, অর্থাৎ সে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, কিন্তু এই যে কিন্তু কথাটা বলছি, যে সে হওয়া সত্ত্বে কিন্তু কিন্তু বলছে, তার মানে কি, নিশ্চয়ই তাহলে নেগেটিভ কথা বলা হচ্ছে। তাই এইভাবে মিনিংফুল না বানালে তোমাকে মার্কস দেওয়া হবে না। ইন এ নাটসেল, ইন এ নাটসেল মানে কি, যে সংক্ষেপে, তাই তো, ইন এ নাটসেল মানে সংক্ষেপে, মানে হচ্ছে ব্রিফলি, বা হচ্ছে ইন ব্রিফ, ইন ব্রিফ। তো কি হয়েছে, যে যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, তাই তাকে ব্যাপারটা সংক্ষেপে বলেছিলাম, যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, তাই তাকে সংক্ষেপে বলেছি। তো অ্যাজ, যেহেতু, অ্যাজ আই ওয়াজ ভেরি বিজি, সেহেতু মানে কমা, আমি বলেছিলাম, আই টোল্ড হিম, আমি বলেছিলাম তাকে, আই টোল্ড হিম দ্য স্টোরি, আই টোল্ড হিম দ্য স্টোরি ইন এ নাটসেল। তাহলে সেম একই জিনিসই এটাও যদি আমি বলি যে আই টোল্ড হিম দ্য স্টোরি ইন এ নাটসেল, নাম্বার দেওয়া হবে না। কারণ আমি তাকে গল্পটা বলেছিলাম নাটসেলে, নাটসেলে কথাটার অর্থ তুমি জানো, এখন আমি বলে দিলাম ইন ব্রিফ, সেই জন্য হ্যাঁ বলছে, হ্যাঁ সংক্ষেপে বোঝা যাচ্ছে। তুমি যদি এই কথাটা বলো যে আজ আই ওয়াজ ভেরি বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম, তুমি যদি ব্যস্ত থাকো, তাহলে কি তুমি তাকে জমিয়ে রসিয়ে কষিয়ে কি গল্পটা বলতে পারবে? পারবে না। ফিশ আউট অফ ওয়াটার, আনকমফোর্টেবল ইন এ সিচুয়েশন, আনকমফোর্টেবল ইন সিচুয়েশন, অর্থাৎ ফিশ আউট অফ ওয়াটার মানে জলের বাইরে যদি মাছকে নিয়ে আসা হয়, তো সে অবশ্য ছটফট করবে। সেরকম, যে ড্যানি যখন গ্রাম থেকে শহরে গেল, সে নিজেকে সবার থেকে আলাদা মনে করলো, বা হচ্ছে সে আনকমফোর্টেবল মনে করলো। ড্যানি যখন গ্রাম থেকে শহরে গেল, তাহলে ওয়েন ড্যানি ওয়েন টু এ বিগ সিটি ফ্রম ভিলেজ, গ্রাম থেকে, ফ্রম ভিলেজ, সে অনুভব করেছিল নিজেকে, হি ফেল্ট হিমসেলফ, হি ফেল্ট হিমসেলফ ফিশ আউট অফ ওয়াটার।
এ বল ফ্রম দ্য ব্লু, অর্থাৎ সামথিং আনএক্সপেক্টেড, বা যেটাকে বাংলা আগের দিনকে বলেছিলাম বিনা মেঘে বজ্রপাত, যে মোহিতের বিয়ের খবরটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। বা একটা জিনিস, যে সে যখন তার বাবার মৃত্যুর খবর শুনেছিল, এরা তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল, বা বল ফ্রম দ্য ব্লু ছিল। দ্য নিউজ অফ, মোহিতের বিয়ের খবরটা, দ্য নিউজ অফ মোহিতস ম্যারেজ। দেখো এখানে দুটো ইয়ের আছে, মোহিতের বিয়ের, সেই জন্য একটা অফ লাগালাম, একটাতে অ্যাপোস্ট্রফি লাগালাম, যে মোহিতের জন্য মোহিতস লাগালাম, আর মোহিতের বিয়ের সেই জন্য এখানে অফ আছে, দ্য নিউজ অফ মোহিতস ম্যারেজ ওয়াজ এ বল্ড ফ্রম দ্য ব্লু। ব্লো, ব্লো ওয়ান্স ওন হর্ন, ব্লো ওয়ান্স ওন হর্ন, মানে নিজের ঢাক নিজে পেটানো, মানে সই। ব্লো ওয়ান্স ওন হর্ন, বেশিরভাগ মানুষ সফল হয়ে নিজের গুণগান গায়, বেশিরভাগ মানুষ সফল হয়ে নিজের গুণগান গায়। তাহলে হয়ে সফল কি হবে? বিকামিং, বিকাম মানে হওয়া, এখান থেকে আইএনজি যোগ করছি, পার্টিসিপাল কি হচ্ছে, যে বিকামিং সাকসেসফুল, বিকামিং সাকসেসফুল হয়ে, মোস্ট অফ দ্য বেশিরভাগ, মোস্ট অফ দ্য পিপল, ব্লো, ব্লো, দেখো এখানে ওয়ান্স দেওয়া আছে, মানে একজন হিসেবে ওয়ান্স হবে, সেই কারণে যখন আমি পিপুল যেহেতু করে দিলাম, তাই কি করব, মোস্ট, মানে তার যখন করব প্রোনাউন, তখন কি হবে, দে আর হবে, যে পিপুল, মোস্ট অফ দ্য পিপুল ব্লো দেয়ার, দেয়ার ওন হর্ন। ক্রোকোডাইল স্টিয়ার্স, ক্রোকোডাইল স্টিয়ার্স মানে হচ্ছে কি ফলস ক্রাই, বা হচ্ছে ফেক ক্রাই। নেতারা গরিবদের জন্য কুমিরের কান্না কাঁদে, কিন্তু আসলে তারা দারিদ্র দূরীকরণ চায় না। নেতারা গরিবদের জন্য কুমিরের কান্না কাঁদে, অর্থাৎ লিডার্স, নেতারা, লিডার্স ক্রাই ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স ফর দ্য পোর, গরিবদের জন্য, ফর দ্য পোর, কিন্তু আসলে, বাট দে, বাট দে দে ডু নট, তারা চায় না, দে ডু নট ওয়ান্ট, দে ডু নট ওয়ান্ট, এখানে আসলে, এখানে অ্যাকচুয়ালিটা লাগিয়ে দাও, যে বাট অ্যাকচুয়ালি দে ডু নট ওয়ান্ট, তারা চায় না দারিদ্র দূরীকরণ করতে, মানে কি হবে, টু, দেখো দূরীকরণ করা বা নির্মূল করা, সেটা একটা ওয়ার্ড আছে ভালো, সেটাকে বলা হয় ইরাডিকেট, যে তারা চায় না নির্মূল করতে, দে ডু নট, দেখো বুঝতে পারছো তো, আগের দিনকে যারা পড়েছিল ইয়ের ক্লাসটা, ইনফিনিটিভ বা ইয়ের ক্লাস, সেখানে ইনফিনিটিভ প্রয়োগ করা হয়েছে, যে তারা চায় না দূরীকরণ করতে, দে ডু নট ওয়ান্ট, এরপরে ভার্বের পরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো দূরীকরণ করা হচ্ছে ইরাডিকেট, দে ডু নট ওয়ান্ট টু ইরাডিকেট, ইরাডিকেট পভার্টি। এ পিস অফ মাই মাইন্ড, এ পিস অফ মাই মাইন্ড,